চুয়াডাঙ্গায়, হ্যাঁ, এখন চুয়াডাঙ্গায় সেটা। আমার কুষ্টিয়া আমার। জি জি। হ্যাঁ, ভালোই আছেন? আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি জি, আছি, ভালো আছি। আমরা ক্লাসটা শুরু করব এখন। আম, কে কোথা থেকে জয়েন করছেন? আমি মিরপুর 12 থেকে জয়েন করছি। আচ্ছা, কোন ব্যাংকে আছেন? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। আচ্ছা আচ্ছা। আর কে কোথা থেকে জয়েন করছেন? আমি মোহাম্মদ সেলিম রেজা, কুষ্টিয়া থেকে স্যার। আচ্ছা, সেলিম ভাই, আপনি কি ইসিবি ব্যাংকে আছেন? জি, ইসিবি ব্যাংকে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছেন না এবার? জি জি। ও, এর আগে কখনো পরীক্ষা দেননি তো? এর আগে রেজিস্ট্রেশন করছিলাম, একবার একটা আচ্ছা সাবজেক্ট দিয়েছিলাম, পরে সে আর দেয়নি পরে। আচ্ছা। পরীক্ষাটা দেওয়াটাই বড় কথা। পরীক্ষা যেমন হোক, পরীক্ষাতে যদি আপনি জয়েন করেন অনেক কিছু জানা যায়, শেখা যায়। জি স্যার। তো আমরা মতে এবার সবাই জয়েন করেন, দেখবে তো অনেক কিছু বোঝা যাবে আর কি। তো যাই হোক, আমরা শুরু করি, যেহেতু অনেকক্ষণ দেরি হয়ে জি গেছে। স্যার। আচ্ছা, আমরা সবাই নিজেদের পাশে মনে হয় ভিডিওটা যদি অফ করি তাহলে আরো সহজ হবে, যেহেতু এখানে সবাই আছেন। একটা বিজনেস কমিউনিকেশনের মডিউল বিটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। খুব বড় একটা চ্যাপ্টার না, খুবই ছোট। আমাদের 40 থেকে 50 মিনিট সময় মানে মূল টপিকস গুলো আমরা বুঝে যাব। বাট চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে শর্ট নোট, ডিফারেন্স, বড় কোয়েশ্চেন আসে, প্রতি বছরই আসে। আমরা যেমন মডিউল এ এবং বি আমরা খুবই খুবই গুরুত্ব দিয়ে পড়বো বলছি। স্লাইডটা দেখা যাচ্ছে কিনা আর ভয়েসটা ওকে কিনা একটু কাইন্ডলি বলবেন, মেসেজে বলবেন। আমি ভয়েস ওকে? আচ্ছা আচ্ছা, গোলাম মোস্তফা চট্টগ্রাম থেকে, ওকে, ভয়েস ওকে। স্লাইডটা দেখা যাচ্ছে না? একটু মেসেজ করবেন স্লাইডটা দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, আমরা মডিউল বি, ক্লাসিফিকেশন অ্যান্ড মেথডস অফ কমিউনিকেশন। কমিউনিকেশনের বিভিন্ন মেথডস আছে। হ্যাঁ, আমি যে কমিউনিকেট করব, আমি কি তার সাথে কথা বলে কমিউনিকেট করব, নাকি আমি তার সাথে উম, লিখে, মানে রিটেন চিঠি লিখে কমিউনিকেট করব? বিভিন্ন পদ্ধতি আছে। সো এই পদ্ধতিগুলো নিয়েই কমিউনিকেট করা হয়েছে। তারপর কমিউনিকেশনটা কি বড় স্যার থেকে আসবে নাকি না নিচের দিক থেকে যাবে, এইগুলো বিভিন্ন বিষয় কমিউনিকেশন। তারপর একটা অফিসে একই পদের মানুষের সাথে কমিউনিকেশনটাকে কি বলে। তারপর একটা অফিসে যখন গুজব বা গাল গল্প চলতেছে, ফর্মালি কমিউনিকেশন হয় না, ইনফর্মাল কমিউনিকেশন হয়, সেটাকে কি বলে। এরকম অনেক কিছু আমরা কমিউনিকেশন ক্লাসটাতে আজকে আলোচনা করব আর কি। তো আসেন আমরা দেরি না করে ক্লাসটা শুরু করি। তো এইখানে আমরা এই যে মেজর টাইপস অফ কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশন কি, নন ভার্বাল কমিউনিকেশন কি, এছাড়াও আদার টাইপস অফ কমিউনিকেশন, ডাউনওয়ার্ড কমিউনিকেশন, আপওয়ার্ড কমিউনিকেশন, হরিজন্টাল কমিউনিকেশন, এক্সটার্নাল কমিউনিকেশন, ইন্টারনাল, ফর্মাল, ইনফর্মাল, খুবই গুরুত্বপূর্ণ এই কয়েকটা মানে টপিকস। এই ডাউনওয়ার্ড, আপওয়ার্ড, হরিজন্টাল, এক্সটার্নাল, ইন্টারনাল, ফর্মাল, ইনফর্মাল, প্রতি বছর প্রশ্ন আসে এগুলো থেকে। ওরাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন, স্পোকেন কমিউনিকেশন এবং লিসেনিং। তো এখন এইখানে আমাদের একটা প্রশ্ন আছে যে হোয়াট ইজ ভার্বাল কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশন কাকে বলে, এবং হোয়াট আর দ্য ফোর ফান্ডামেন্টাল ফাংশনস অফ ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশনের চারটা ফান্ডামেন্টাল কি কি। তো নর্মালি আমরা জানি যে ভার্বাল কমিউনিকেশন মানে আপনার সাথে মুখে বা লিখিতভাবে আমরা যখন কমিউনিকেশনটা করি, সেটাই হচ্ছে হলো ভার্বাল কমিউনিকেশন। তো এটার সংজ্ঞাটা কি বলছে আমরা একটু দেখি। যে ভার্বাল কমিউনিকেশনের সংজ্ঞায় বলা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন মিন্স কমিউনিকেটিং এ মেসেজ, একটা মেসেজ কমিউনিকেট করা বাই স্পিকিং, কথা বলার মাধ্যমে, অর রাইটিং দ্য মেসেজ টু দ্য রেসিপিয়েন্টস, অথবা যিনি, আমরা তো জানি যে একটা কমিউনিকেশনের দুইজন থাকে, একজন হলো সেন্ডার আর একজন হলো রিসিভার। তো রিসিভারের সঙ্গে আমরা হয় স্পিকিং এর মাধ্যমে আমরা কমিউনিকেট করব অথবা লিখে আমরা কমিউনিকেট করব, এটাই হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। তো বিফোর ইনগেজিং ইন ভার্বাল কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশনে ইনগেজড হওয়ার আগে
দ্য সেন্ডার মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ ইন কনটেক্সট প্রপারলি। মানে আমরা তো জানি যে একটা কমিউনিকেশনের সেন্ডার থাকে যিনি কমন বিষয়গুলো শুরু করে। তো ও, তিনি অবশ্যই ভাষাটা যে কনটেক্সটে উনি পাঠাতে চাচ্ছেন সেই কনটেক্সটে ল্যাঙ্গুয়েজটা তার অবশ্যই ভালো মতন দক্ষ হইতে হবে। এবং উনি ওই ল্যাঙ্গুয়েজে, যেমন আমি যদি উর্দু ভাষায় কমিউনিকেট করতে চাই, তাহলে আমি উর্দু ভাষায় যদি না ভালো জানি, তাহলে তো আমি সেটা নিয়ে লিখতে পারবো না বা সেটা নিয়ে বলতেও পারবো না, তখন কমিউনিকেশনটাই ফেইলিওর হবে। সো যিনি সেন্ডার, যেই ল্যাঙ্গুয়েজে উনি কমিউনিকেট করবেন সেই ল্যাঙ্গুয়েজে যেন উনি দক্ষ হন, এটাই বলছে। আর ভার্বাল কমিউনিকেশনের বেশ কিছু স্টেপস আছে, যে বা এই যে ফান্ডামেন্টাল ফাংশনগুলো কি ভার্বাল কমিউনিকেশনে। তো ভার্বাল কমিউনিকেশনের ফান্ডামেন্টাল ফাংশন একটা লিসেনিং। আপনি যদি ঠিকমতো মনোযোগ, মানে আমি কারোর সঙ্গে কথা বলতেছি, সে যদি মনোযোগ সহকারে বা সে যদি মানে ঠিকমতো শুনতে না পারে, তাহলে তো ভার্বাল কমিউনিকেশন হবে না। 2 নম্বর হচ্ছে স্পিকিং। স্পিকিং তো থাকতেই হবে ভার্বাল কমিউনিকেশনে। রাইটিং, যেহেতু ভার্বাল কমিউনিকেশন মানেই স্পিকিং আবার রাইটিং বলতেছে, সো স্পিকিং রাইটিং তো থাকবেই। আর 4 নম্বর হচ্ছে হলো রিডিং। এখন আমি যার কাছে একটা চিঠি লিখলাম, ভার্বাল কমিউনিকেশন করতে যাচ্ছে, সে যদি নাই পড়তে পারে, তাহলে তো ভার্বাল কমিউনিকেশনটা আর হবে না। তো এখন এই ভার্বাল কমিউনিকেশনের প্রতিটা পার্ট লিসেনিং এর মানে আহ, কিছু স্টেপস আছে, যে স্টেপস গুলো করলে লিসেনিং পার্টটা আপনার সাকসেসফুল হবে আর কি। হ্যাঁ, তো এই স্টেপস গুলো এরকম: স্টেপস ফর অ্যাক্টিভ লিসেনিং, যে পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে। অ্যাক্টিভ পার্টিসিপেশন, আপনি অংশগ্রহণ করছেন, আপনি টেবিলে বসে যদি খাতা কলমে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন, তাহলে কিন্তু আপনি একদমই খুব ভালো করতে পারবেন। এবং আপনি যদি এই ক্লাসটাকেও হেলাফেলা না করে টেবিলে বসে যদি নোট ডাউন করেন ইউনিভার্সিটির যেরকম, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি পাশ করার জন্যই ক্লাসটা নিয়েছেন, তাহলে আপনার দেখবেন যে পরবর্তীতে আপনার পড়াটা দ্রুত মুখস্থ হবে। বাট আপনি যদি এখনই হেলাফেলা করেন, আপনাকে তো পরবর্তীতে এই পড়াটাই মুখস্থ করতে গিয়ে আরো বেশি সময় লাগবে। বাট যারা নোট ডাউন করবে তাদের জন্য কিন্তু এই পড়াটা খুব ইজি হয়ে যাবে। তাহলে পজিটিভ মাইন্ডসেট, অ্যাক্টিভ পার্টিসিপেশন, রেসপেক্ট সাইলেন্স, নীরবতাকে গুরুত্ব দিতে হবে। যদি এখানে আরো অনেকে কথা বলতো বা আমি যদি মিউট না করে রাখতাম, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কথা আমি বললেও অন্যজনের বুঝতে সমস্যা হতো। তো আমি যদি মিউট করেও রাখতাম, কিন্তু দেখা যাচ্ছে আনমিউট করে রাখছি কিন্তু আপনারা সবাই সাইলেন্স থাকতেছেন, তাও তো হয়তো ইজিলি। বি অ্যাটেন্টিভ টু নন ভার্বাল কুস। নন ভার্বালটা আমরা পরে আসতেছি, অ্যাটেন্টিভ কি বোঝাচ্ছে। এবং মেক নোটস, ওই যে আমি বললাম না, আপনি কিরকম শুনতেছেন নোটটা করেন। আচ্ছা, এরপরে আসে স্পিকিং। স্পিকিং আমরা একটা বলতেছি যে মোস্ট কমন ফর্ম অফ ভার্বাল কমিউনিকেশনের একটা খুব কমন ফর্ম। তো এই স্পিকিং এরও কিছু স্টেপস আছে একটা ভালো স্পিকিং হওয়ার। সেই স্টেপস গুলো কি: ওয়ার্ড ইউজ অফ কমপ্লেক্স অ্যান্ড আননোন ভোকাবুলারি শুড নট বি ইউজড। আমি যেখানে কথা বলতে যাচ্ছি সেইখানে যদি আমি আননোন ভোকাবুলারি ইউজ করি বা কমপ্লেক্স ভোকাবুলারি ইউজ করি, তাহলে তো কেউ বুঝবে না। ইউজিং শর্টার অ্যান্ড সিম্পল সেন্টেন্স, শর্ট এবং সিম্পল সেন্টেন্স ইউজ করি যেন খুব ইজিলি আমি আমার মনের কথাগুলো প্রকাশ করতে পারি, আবার ওই দিক থেকে রেসিপিয়েন্টও খুব ইজিলি বুঝতে পারে। দ্য ভলিউম, স্পিড অফ স্পিচ অ্যান্ড ক্লারিটি অফ সাউন্ড শুড অলসো বি কনসিডার। আমি এখন কথা বলতে যাচ্ছি, আমি যদি খুব দ্রুত কথাগুলো বলতাম, দ্য ভলিউম, স্পিড অফ স্পিচ অ্যান্ড ক্লারিটি অফ সাউন্ড, তাহলে কি বোঝা যাইতো? কিন্তু বোঝা যাইতো না। সো আমি কথা বলার সময় আমার স্পিডটা কতটুকু যাচ্ছে, উঠানামা করছে কিনা, সেটাও কিন্তু একটা খুব সুন্দর স্পিকিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। রাইটিং এর ক্ষেত্রে আমরা বলতেছি রাইটিং হচ্ছে হলো একটা অর্গানাইজেশনের জন্য অপরিহার্য অংশ। যেমন দেখেন, রাইটিং কমিউনিকেশন ইজ অ্যান ইনিশিয়েটেবল পার্ট অফ এনি অর্গানাইজেশন অ্যান্ড দেয়ারফর দ্য রাইটিং স্কিলস অফ দ্য এমপ্লয় মাস্ট বি সাফিসিয়েন্ট টু কন্ডাক্ট ডে টু ডে বিজনেস অফ এ কোম্পানি। এই যে আপনার বড় যারা ম্যানেজার আছেন বা যারা হেড অফিসের সঙ্গে কন্ট্যাক্ট করতেছেন, তারা তো ইংলিশে ইমেইলের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন। তো সেক্ষেত্রে রাইটিং পার্টটা যদি আমাদের না থাকে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আমরা কোনোভাবে এটা ভালো করতে পারবো না। সেই জন্য আপনার বলছে যে রাইটিংটা খুবই গুরুত্বপূর্ণ। তো রাইটিং পার্টে ভালো করতে গেলে আমরা কি করব? মাস্ট মেনটেন কনসিস্টেন্সি অ্যান্ড ব্রিভিটি, অর্থাৎ মানে আমরা সামঞ্জস্যতা রাখবো, একটার পর আরেকটা কোনো কথা যেন না দেয়, এবং ব্রিভিটি হচ্ছে সংক্ষিপ্ততা রাখবো। অ্যাভয়েড ইউজিং জার্গনস ইন বিজনেস রাইটিং। বিজনেস রাইটিং এর ক্ষেত্রে ওই যে জার্গন মানে টেকনিক্যাল যে কঠিন ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলো ব্যবহার করব না, অ্যাভয়েড করব। এরপর বলছে রিডিং এর ক্ষেত্রে, ইফেক্টিভ রিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি এমপ্লয়ি টু সাকসিড ইন হিজ অর হার জব। ইফেক্টিভ রিডিংটা খুবই গুরুত্বপূর্ণ। ইফেক্টিভ রিডিং এনাবলস দ্য রিডার টু কম্প্রিহেন্ড দ্য কোর মেসেজ ফ্রম দ্য রাইটিং। ইফেক্টিভ রিডিংটা আপনাকে এনাবল করে রিডারকে ওই কোর মেসেজটা বোঝার জন্য, এবং আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাকশনস ডিম নেসেসারি ইন রেসপন্স টু দ্য মেসেজ। To improve business reading skills, the reader must first understand the official language of the organization, which is commonly English. ইংলিশে সে ভালো মতন দক্ষ হবে। এবং ইংলিশটা বোঝার জন্য তার অবশ্যই কি থাকতে হবে? বেসিক ভোকাবুলারি নলেজ যদি না থাকে, এবং কমন গ্রামার ল্যাঙ্গুয়েজ এবং ফ্যামিলিয়ারিটি উইথ প্রফেশনাল করেসপন্ডেন্স না থাকে, তাহলে উনি কিন্তু রিডিংয়ে ভালো হবেন না। সো এই ছিল আমাদের ভার্বাল কমিউনিকেশনের 4টা দিক: লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং।
লিসেনিং এ আমরা মনোযোগ সহকারে শুনতে বলতেছে, স্পিকিং এ কি বলে কমপ্লেক্স ওয়ার্ড না ইউজ করতে বলতেছে। সো ওভারঅল 2-3টা করে লাইন মুখস্থ রাখলে কিন্তু আপনি পারবেন এটা। আচ্ছা, বিজনেস কমিউনিকেশন ডাজ নট মিয়ারলি মিন রাইটিং লেটার্স। এখন বলতেছে যে বিজনেস কমিউনিকেশন শুধুমাত্র চিঠি লেখাই না, দিস আর মেনি মডেলস অ্যান্ড স্টাইলস, ডিসকাস ফিউ অফ দেম। বলছে যে আরো অনেক মডেল আছে, তার মধ্যে কিছু কমিউনিকেশন তুমি আলোচনা করো আর কি। আচ্ছা, বিজনেস কমিউনিকেশন encompasses a wide range of models and styles beyond just রাইটিং লেটার্স। রাইটিং লেটার্স ছাড়াও বিজনেস কমিউনিকেশনে আরো অনেক মডেল এবং স্টাইল আছে। সেগুলো কি হতে পারে, যেমন বলতেছে যে বিজনেসে কমিউনিকেশন করতে গেলে ফর্মাল রিপোর্ট হতে পারে। আমরা অনেক সময় বিজনেসে কি রিপোর্ট প্রিপেয়ার করি না, বা আমরা কোনো কিছু একটা বিষয়ে যে আমাদের সেল কম হয়েছে কেন বিজনেসে, আমরা বলতেছি একটা রিপোর্ট প্রিপেয়ার করো। বা আমাদের গত 1 মাসের বা গত 3 মাসের ডিপোজিট কালেকশনের রিপোর্ট একটা দাও আর কি, কতটুকু মানে আমরা অর্জন করলাম, কেন কম অর্জন করছি, সবকিছু মিলাই। তো সেটা আমরা ফর্মাল রিপোর্টের মাধ্যমে প্রকাশ করতে পারি। তারপর মেমোরান্ডা বা মেমোস এর মাধ্যমে আমরা কি বলে আমাদের অর্গানাইজেশনে কমিউনিকেট করতে পারি। ইমেইলের মাধ্যমে আমরা কমিউনিকেট করতে পারি, শুধু যে চিঠির মাধ্যমে কমিউনিকেট করতে হবে বিজনেসে এমন না। মিটিং অ্যান্ড প্রেজেন্টেশন, আমরা ফেস টু ফেস কমিউনিকেশন বা মিটিং করতে পারি বিজনেস কমিউনিকেশনের জন্য। কেন আমাদের এনপিএল বাড়তেই আছে সেটা নিয়ে আমরা মিটিং করলাম। সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন, আমরা ইন দ্য ডিজিটাল এজ আমরা প্রত্যেকটা জানি যে বিজনেস প্রতিষ্ঠান সোশ্যাল মিডিয়া ইউজ করতেছে। যেমন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা দেখতেছি যে ব্যাংকিং ডিপ্লোমা একাডেমি, স্টাডি গ্রুপ, 36 গ্রুপ, তাহলে আমরা গ্রুপ ইউজ করতেছি আপনাদের সাথে কমিউনিকেট করার জন্য। হোয়াটসঅ্যাপ পেজ, ইউটিউব চ্যানেল আমাদের স্টাডি গ্রুপ 36, তার মাধ্যমে কমিউনিকেশন হচ্ছে আপনাদের সাথে। বিজনেস লেটার তো আপনার থাকতেছে, এটা ট্র্যাডিশনাল ফরম্যাট। এছাড়াও ইন্টারনাল কমিউনিকেশন চ্যানেল, আমরা অনেক সময় আমাদের কি নিউজ লেটার, ইন্টারনেট, ইন্টারনাল সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করি আমাদের সাথে কমিউনিকেশন করার জন্য। মূল কথা হচ্ছে প্রশ্নটাতে বলছে যে আগে ট্র্যাডিশনালি আমরা কমিউনিকেশন করার জন্য লেটার ইউজ করতাম, লেটার ছাড়া আর কি কি পদ্ধতি আছে সেটা এরকম। আচ্ছা, ভার্বালে রাইটিং কেন আসবে দাদা? ভার্বালের 4টা ফর্ম হচ্ছে, স্পিকিং এবং রাইটিং টা আসবে আর কি। এটা 4টাই মানে শুধু স্পোকেন না, এটা রাইটিংটাও আসে ভার্বালে। ওভারঅল 4টা আসবে, বা স্পোকেন, রাইটিং, লিসেনিং। আচ্ছা, হোয়াট ইজ নন ভার্বাল কমিউনিকেশন, ডিসকাস দ্য ওয়েস উই ক্যান ডু নন ভার্বাল কমিউনিকেশন। আচ্ছা, নন ভার্বাল কমিউনিকেশন বলতে বোঝাচ্ছে যে আহ, যেটা আপনি আহ, কথা বলা ছাড়া এবং রিটেন মেথড ছাড়া যখন কমিউনিকেশনটা করবেন, সেটাই হচ্ছে হলো আপনার নন ভার্বাল কমিউনিকেশন। অর্থাৎ অনেক সময় আমরা কাউকে কোনো কিছু বলি যে এটা তুমি বুঝতে পারছো কিনা, তখন কিন্তু আমরা মাথা নাড়ি। হ্যাঁ, আমরা বডি জেস্চারের মাধ্যমে যখন অনেক সময় কমিউনিকেশন করি, যে কথাও বলবো না, লিখে বলবো না, সেগুলোকে আমরা নন ভার্বাল কমিউনিকেশন বলবো। তো এই জন্য নন ভার্বাল কমিউনিকেশনে বলে, দেখেন এখানে লেখা আছে, ইট ইনক্লুডস ফ্যাসিয়াল এক্সপ্রেশনস, মানে ওই যে মুখের চোখ ভঙ্গি। আমরা অনেক সময় চোখ মুখের ভঙ্গি দেখে কিন্তু বুঝতে পারি যে আপনি এই এটাতে পজিটিভ না নেগেটিভ বা অ্যাঙ্গার। এই ল্যাঙ্গুয়েজগুলি কিন্তু আপনার নন ভার্বাল কমিউনিকেশন। হ্যাঁ, তারপর বডি ল্যাঙ্গুয়েজ, জেস্চারস, পোস্টার অ্যান্ড আই কন্ট্যাক্ট টু এক্সপ্রেস ইমোশন আর ইন্টেনশনস, এগুলো হচ্ছে হলো আমাদের নন ভার্বাল কমিউনিকেশন। এরপর বলা আছে হলো ফেসিয়াল এক্সপ্রেশন। ফেসিয়াল এক্সপ্রেশনে বলতেছে দ্য মুভমেন্ট অফ ফেস মাসল শোস ফিলিংস লাইক হ্যাপিনেস, অ্যাঙ্গার অর সারপ্রাইজ। অর্থাৎ এই যে আপনার মুখের মুভমেন্ট অফ ফেস, মানে আপনার মুখের অঙ্গভঙ্গিমা দেখেই কিন্তু আমি বুঝতে পারবো যে আপনি হাসি খুশি আছেন, রাগ আছেন, না সুখে খুশিতে আছেন। তো ওইটাই বললাম, জেস্চার, অনেক সময় হ্যান্ড অর বডি মুভমেন্টস আর ইউজ টু সাপোর্ট অর রিপ্লেস স্পোকেন ওয়ার্ডস। আমি হাত দিয়ে বোঝাই বা বডি মুভমেন্ট বা মাথা নাড়ালাম, সেরকম। পশ্চারস, আমি কিন্তু বসার ভঙ্গি দেখেই বলতে পারবো যে আপনি কনফিডেন্ট কিনা আর কি। হ্যাঁ, বা আপনি দাঁড়ায় আছেন কিভাবে। তারপর আই কন্ট্যাক্ট, আপনি কিন্তু চোখের মাধ্যমে আমি কথা বলতেছি, আপনি আমার দিকে সরাসরি তাকায় আছেন, সো সেটাও কিন্তু আমরা অ্যাটেনশন অনেস্টির মাধ্যমে বুঝতে পারি, সেটাও নন ভার্বাল কমিউনিকেশন। টোন অফ ভয়েস, দ্য পিচ অ্যান্ড স্পিড অফ স্পিকিং ক্যান শো ইমোশন ইভেন উইদাউট ওয়ার্ডস আর কি। সো এগুলো হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশনের কু। এরপর বলছে যে হোয়াট ইজ ভিজুয়াল কমিউনিকেশন। ভিজুয়াল কমিউনিকেশন কাকে বলেন, ডিসক্রাইব সাম অফ দ্য ভিজুয়াল কমিউনিকেশন মেথডস। এটা আইবিবি টেক্সট বইয়ের টপিক নাম্বার 7, 25 নম্বর পেজের। তাহলে ভিজুয়াল কমিউনিকেশন হচ্ছে এমন একটা কমিউনিকেশন যেখানে আপনি ভিজুয়ালি এলিমেন্ট প্রকাশ করবেন আপনার একটা ইনফরমেশন বা মেসেজকে ইজিলি প্রেজেন্ট করার জন্য। সেটা হতে পারে ইমেজ, সিম্বল, কালার্স, লেআউটস টু হেল্প পিপল আন্ডারস্ট্যান্ড কন্টেক্ট।
কুইকলি। এই যে ভিজুয়াল কম্বিনেশন, আমি কিন্তু স্লাইড দিয়ে আপনাদেরকে বুঝাই দিচ্ছি, এটা একটা ভিজুয়াল কম্বিনেশন, এই যে প্রেজেন্টেশন বলতেছে। অথবা অনেক সময় আমরা বিভিন্ন ডাটা বোঝানোর জন্য চার্ট, গ্রাফ, ইকোনমিক্সে বা কয়েক বছরের ট্রেন্ড বোঝার জন্য আমরা এরকমভাবে চার্ট ইউজ করি না, পাই চার্ট বা গোল চার্ট করে এটা কত পার্সেন্ট, এগুলো কিন্তু ভিজুয়াল কমিউনিকেশন। হ্যাঁ, সাইন অ্যান্ড সিম্বলও ভিজুয়াল কমিউনিকেশন হতে পারে, যে ইউজ টু গিভ ডিরেকশনস অর ওয়ার্নিংস উইদাউট ওয়ার্ডস। আমরা রাস্তাতে গেলে কিন্তু আমরা সিম্বলসের মাধ্যমে কমিউনিকেশন হয়, যে বামে ব্যাক আছে, আপনি এখানে স্লোলি চালান। পোস্টার অ্যান্ড ব্যানার্স, এগুলো হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন। এছাড়া ইনফোগ্রাফিক্স, আমরা তো এখন এর যুগে দেখতেছি যে কোনো টপিক যখন আমাদের খুব সুন্দর করে বুঝাই, তখন সেইখানে কিন্তু ইম্পর্টেন্ট টপিকস গুলো খুব ছোট ছোট করে লেখা থাকে, এবং ওই টপিক্সের আবার ছোট সিম্বল বা পিকচার দিয়ে বোঝানো থাকে, সেটা হচ্ছে ইনফোগ্রাফিক্স। সো এইভাবে আপনার ভিজুয়াল কমিউনিকেশনটা করা হয়, যেগুলোতে আপনার নর্মালি ভিজুয়াল এলিমেন্টসের মাধ্যমে কোনো একটা জটিল বিষয় ইজিলি করা হয়। উদাহরণগুলো চার্ট অ্যান্ড গ্রাফস, সাইন অ্যান্ড সিম্বল, পোস্টার অ্যান্ড ব্যানার্স, প্রেজেন্টেশন, ইনফোগ্রাফিক্স। আচ্ছা, ইনফোগ্রাফিক্স কি, রাইট ব্রিফলি, যেটা আমাদের 97 এবং 99 পেয়েছে। তাহলে ইনফোগ্রাফিক্স মানে ওই যে একটা জটিল বিষয়কে আপনি চার্ট, গ্রাফ, ইমেজ, ছোট সিম্বলের মাধ্যমে যখন প্রেজেন্ট করতেছেন, সেটাই তো ইনফোগ্রাফিক্স, ছোট ছোট তথ্য করে। এই যে ইনফোগ্রাফিক্স আর ভিজুয়াল টুলস দ্যাট কম্বাইন ইমেজ, ছবি থাকবে, আইকন থাকবে, চার্টস থাকবে, তারপর সেখানে উম, আহ, আপনার শর্ট টেক্সট থাকবে টু এক্সপ্লেইন ইনফরমেশন ক্লিয়ারলি অ্যান্ড কুইকলি। দে মেক কমপ্লেক্স টপিকস ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। তারা কি করে, আপনার কঠিন যে কোনো বিষয়কে সহজ করে তোলে। হ্যাঁ, সো ইনফোগ্রাফিক আমরা অনেক সময় রিপোর্ট, প্রেজেন্টেশন অথবা ওয়েবসাইটে ডাটা প্রসেস করার জন্য দেখাই। আমরা যদি দেখাচ্ছে যে আমাদের বাংলাদেশে আম, শিক্ষিতের হার কত, এবং এর মধ্যে কত পার্সেন্টেজ কোন জেলা থেকে, এই ডাটাগুলি যখন আমরা ইনফোগ্রাফিক্স চার্ট আকারে সুন্দর করে প্রেজেন্ট করতেছি, তখন তো বুঝতে সহজ হবে। সেটাই হচ্ছে ইনফোগ্রাফিক্স। আচ্ছা, ডাউনওয়ার্ড কমিউনিকেশন কি, ডিসকাস দ্য স্টেপস অফ ইফেক্টিভ ডাউনওয়ার্ড কমিউনিকেশন। এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, 3 স্টার বলতে পারেন। তো এই ডাউনওয়ার্ড কমিউনিকেশন, আপওয়ার্ড কমিউনিকেশন, এই প্রশ্নগুলো আসে, খুব ভালো করে পড়বো আমরা। আচ্ছা, তাহলে আমরা ডাউনওয়ার্ড কমিউনিকেশন যদি পড়ি। আচ্ছা, ডাউনওয়ার্ড কমিউনিকেশনটা ব্যাপারটা আপনাদের বলি, যে ব্যাপারটা হচ্ছে এইরকম, যে আমাদের নর্মালি আমাদের অর্গানাইজেশনগুলো ডাউনওয়ার্ড কমিউনিকেশনই ফলো করে। একটা ব্যাংকে যখন আপনি আসেন, সেই ব্যাংকে কিন্তু আপনার টপ লেভেল যে ম্যানেজার, উনি যখন কোন একটা ইনফরমেশন আপনাকে দিচ্ছে, সে হয়তো বা কোনো অফিসার, সিনিয়র অফিসারকে দিল, সিনিয়র অফিসার গিয়ে সেই অফিসারকে জানালো, আহ, অথবা এই ম্যানেজারের সাথে হেড অফিস প্রথমে বললো যে আমাদের এনপিএল নতুন কিছু সার্কুলার আসছে, তুমি এই বিষয়গুলো নিয়ে অবগত করো, বা আমরা এই দিকটাতে ফোকাস করতে যাচ্ছি, ডিপোজিট কালেকশনের জন্য এই আমাদের মেথড, তুমি এটা অবগত করো। তাহলে এই উপর থেকে যখন একটা ডিরেকশন আসবে, সেটা হচ্ছে হলো ডাউনওয়ার্ড কমিউনিকেশন। হ্যাঁ, আমরা পিকচার দেখে একটু সংজ্ঞা পড়ি, তাহলে দেখবেন যে খুব ইজিলি হয়ে যাচ্ছে ডাউনওয়ার্ড কমিউনিকেশনটা। আচ্ছা, দ্য ফ্লো অফ ইনফরমেশন অর মেসেজ ফ্রম দ্য টপ লেভেল অফ দ্য অর্গানাইজেশন হায়ারার্কি। হ্যাঁ, উপর থেকে একদমই যখন আসবে মেসেজটা, সেটাকে টু দ্য বটম অফ দ্য অর্গানাইজেশন লেভেল ইজ নোন অ্যাজ ডাউনওয়ার্ড কমিউনিকেশন। হ্যাঁ, তাহলে এই যদি ডাউনওয়ার্ড কমিউনিকেশনের একটা পিকচার এখানে যদি থাকে, পিকচারটা আমরা এখানে দেই নাই, এটা বইয়ে আছে, পিডিএফটা আমি কিছুক্ষণ পর যখন আপনাদের ডিফারেন্স বুঝতে যাব দেখাবো, তখন আপনাদের ওই পিকচারটা দেবো। মানে এটা অনেকটা যে এরকম ভাবে একটা পিকচারটা এরকম ভাবে ছিল, বড় একটা, এখানে হয়তোবা হেড অফ দা থাকতেছেন, তারপর এখানে তার থাকতেছেন, এরকম ভাবে নিচের দিকে নামে আর কি, হ্যাঁ, উপর থেকে নিচের দিকে নামে, সেটা হলো ডাউনওয়ার্ড কমিউনিকেশন। তো এই স্টেপস অফ ইফেক্টিভ ডাউনওয়ার্ড কমিউনিকেশন, একটা ইফেক্টিভ ডাউনওয়ার্ড কমিউনিকেশন করতে গেলে ক্লিয়ার অবজেক্টিভ, দ্য পারপাস অফ দ্য মেসেজ মাস্ট বি ক্লিয়ারলি ডিফাইন্ড। মেসেজের পারপাসটা ক্লিয়ারলি ডিফাইন করতে হবে। মানে এখন হেড অফিস আপনাকে বললো যে আমাদের ডিপোজিট কালেকশন বাড়াতে হবে, তো এই ডিপোজিট কালেকশন বাড়াতে হবে, আর যদি বলে যে আমরা আগামী 6 মাসের ডিপোজিট আপনার 100 কোটি টাকা করতে চাই, তাহলে এটা কিন্তু আগামী 6 মাস কোন, মানে এবং ডিসেম্বরের মধ্যে বা নাকি জুনের মধ্যে কত সাল, সেগুলো যদি উল্লেখ করে দেয়, তাহলে কিন্তু তখন আপনি অবজেক্টিভটা একদমই ক্লিয়ারলি ডিফাইন করে দিচ্ছেন। সিম্পল ল্যাঙ্গুয়েজ, ইউজ ইজি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল ওয়ার্ডস ফর অল এমপ্লয়িজ। এখন এই ডিপোজিট কালেকশন করতে যাওয়ার সময় আপনার কি কি মেথড লাগবে বা প্রসিডিউর লাগবে, সেই প্রসিডিউর মেথডগুলো যদি আপনি খুব সিম্পল ওয়ার্ডে ইউজ করেন, তাহলে তো সবাই বুঝতে পারবে। সেখানে যদি না করে আপনি যদি কমার্সের স্টুডেন্টের চিন্তা করে মার্কেটিং এর
মার্কেটিং মানে কিছু টার্মস আছে, ওই টার্মস গুলো জটিল ইউজ করেন, তাহলে তো সেখানে যারা নন কমার্সের বা অন্য যারা লেভেলের আছেন তাদের জন্য বোঝাটা টাফ হবে। সো সেই স্টেপস গুলো আপনি ইজি করেই বোঝানোর চেষ্টা করবেন। প্রপার চ্যানেল, এখন এই মেসেজটা যখন আমি পাঠাবো তখন তো আমাকে অবশ্যই প্রপার চ্যানেল একটা ইউজ করতে হবে, যেন আমার আম, যার কাছে আমি দিচ্ছি তারা যেন ইজিলি বুঝতে পারে। এবং ওই চ্যানেলটা, ওই মাধ্যমটা যদি না থাকে, ওখানে যদি নেটের কানেকশনের ডিস্টার্ব হয়, প্রপার চ্যানেল ইউজ না করি, তাহলে তো আলটিমেটলি আমার যে উদ্দেশ্য সেটাই ব্যাহত হবে। টাইমলি ডেলিভারি, শেয়ার দ্য মেসেজ অ্যাট দ্য রাইট টাইম টু অ্যাভয়েড কনফিউশন। বলছে যে মেসেজটা শেয়ার করতে ঠিক টাইমে, কনফিউশন এড়াতে। আর ফিডব্যাক সিস্টেম, অ্যালাউ এমপ্লয়িজ টু আস্ক কোয়েশ্চেন্স অর শেয়ার দেয়ার ভিউজ। এমপ্লয়ীদেরকে আস্ক করবেন যে তাদের ফিডব্যাকটা কি আর কি, হ্যাঁ। আর ফলো আপ, ইনশিওর দ্য মেসেজ ইজ আন্ডারস্টুড অ্যান্ড প্রপারলি ইমপ্লিমেন্ট। এবং নিশ্চিত করবেন যে মেসেজটা মানে আমি যে এই মেসেজটা আমি 6 মাসের মধ্যে এ- এইটা অর্জন করতে চাচ্ছি, তাহলে তো আমাকে ঠিক টাইমে এটা পৌঁছাইতে হবে। এবং আলটিমেটলি তার মেসেজটা পাইছে কিনা সেখানে যদি আমি লাস্টে ফিডব্যাক না নিই, তাহলে তো আমি বুঝবো যে সে মেসেজটা যদি না পৌঁছায় তাহলে তার মেসেজটাই ব্যর্থ হয়ে গেল। সো ওই যে আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ছি ফিডব্যাক ফলো আপ করা, ওই জিনিসগুলি ঘুরে ফিরে আসতেছে। একই জিনিস ঘুরে ফিরে অনেকবারই আসবে কমিউনিকেশনে। আচ্ছা, কোয়েশ্চেন 7, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড কমিউনিকেশন? আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড কমিউনিকেশনের ডিফারেন্সটা আমরা বইয়ের শেষে এবার নিয়ে গেছি, ওইখানে তখন আমরা পড়বো পিডিএফ দেখে। সো এখান থেকে দেখে না পড়ি। আচ্ছা, হরিজন্টাল কমিউনিকেশন কাকে বলে? হোয়াট আর দ্য স্টেপস অফ ইফেক্টিভ হরিজন্টাল কমিউনিকেশন? হরিজন্টাল কমিউনিকেশনের স্টেপস গুলো কি? হরিজন্টাল কমিউনিকেশন বলতে আপনার এইখানে মানে একটা ব্যাংকে যখন সেম পদবীর, ব্যাংক না বা কোম্পানি, যে কোনো কিছু অর্গানাইজেশন হোক, যখন সেম পদবীর মানুষরা কমিউনিকেট করবে সেটাই হলো অর্গানাইজেশন, মানে সেম লেভেলে। তার মানে আমরা যদি এখানে আমরা অনেক সময় কোম্পানিগুলোর ক্ষেত্রে এরকম হয় যে মার্কেটিং এর একজন ম্যানেজার থাকে, এইচআর এর ম্যানেজার থাকে, প্রোডাকশনের ম্যানেজার থাকে। সো এই প্রত্যেকটা ম্যানেজার যখন সেম লেভেলের, তারা কমিউনিকেট করতেছে আইডিয়া জেনারেট করার জন্য, হয়তোবা তারা কোম্পানির একটা প্রফিট লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে, তাহলে এই প্রফিট লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে গেলে অর্জনটা করার জন্য আলটিমেটলি এইচআর ডিপার্টমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট, সবগুলো ডিপার্টমেন্টকে তো একসঙ্গে একই সুতায় গেঁথে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে সব ডিপার্টমেন্টের ম্যানেজাররা যখন বসবে, যেমন প্রোডাকশন ডিপার্টমেন্ট যদি কম খরচে প্রোডাকশন না করতে পারে, আবার এইচআর ডিপার্টমেন্ট যদি ভালো কোয়ালিটির হিউম্যান রিসোর্স না দিতে পারে, তাহলে তো তারা পারবে না। আবার মার্কেটিং ডিপার্টমেন্ট যদি ঠিকমতো, প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো হলো বাট মার্কেটিং ভালো না, তখন তো আবার ফেলিওর হবে। সো যখন এই সেম লেভেলের এমপ্লয়ীদের সঙ্গে কথা হবে, সেটা হলো হরিজন্টাল কমিউনিকেশন। ব্যাংকের ক্ষেত্রেও যখন আপনি সেম ম্যানেজার বা এইচআর ম্যানেজার বা ক্রেডিট ম্যানেজার এরকম ভাবে সেম লেভেলের কারোর সাথে কথা হবে, সেটা হলো আপনার হরিজন্টাল কমিউনিকেশন। সো আমরা একটু সংজ্ঞা দেখি কি বলছে তারপর। এই যে হরিজন্টাল কমিউনিকেশন ইজ দ্য ফ্লো অফ ইনফরমেশন, একটা ইনফরমেশনের ফ্লো করা বিটুইন এমপ্লয়িজের মধ্যে অর ডিপার্টমেন্টের মধ্যে অ্যাট দ্য সেম লেভেল ইন অ্যান অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশনের সেম লেভেলের এমপ্লয়ীদের মধ্যে বা ডিপার্টমেন্টের মধ্যে কমিউনিকেশন করার ফ্লোটাই হলো হরিজন্টাল কমিউনিকেশন। এই কমিউনিকেশনটা কি করে? কোঅর্ডিনেটস টাস্ক, ওই যে আমি বললাম না, একই সুতায় যদি না কাজ হয়, সলভ প্রবলেমস অ্যান্ড শেয়ার আইডিয়াস কুইকলি। ওইখানে আহ, বিভিন্ন ডিপার্টমেন্টের যারা হেড আছেন তারা যখন একত্রিত হবে, তখন তো এই আইডিয়া একজন দিল, তখন সবাই মিলে সেই প্রবলেমটা সলভ করা বা সেই লক্ষ্যটা অর্জন করা ইজি হবে। সো সেটাই হচ্ছে হরিজন্টাল কমিউনিকেশন। হরিজন্টাল কমিউনিকেশনের কিছু স্টেপস আছে। এটা হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, অল পার্টিস মাস্ট আন্ডারস্টুড ইচ আদার্স রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। যখন একটা কোম্পানির প্রোডাকশন ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, এইচআর ম্যানেজার প্রত্যেকে কিন্তু আহ, মানে কার কি দায়িত্ব সেটা জানে এবং সেই অনুসারে তারা সেই দায়িত্ব পালন করে। ওপেন এনভায়রনমেন্ট, হ্যাঁ, ক্রিয়েট এ ফ্রেন্ডলি অ্যান্ড সাপোর্টিভ অ্যাটমসফিয়ার ফর শেয়ারিং আইডিয়াস। ফ্রেন্ডলি এবং সাপোর্টিভ অ্যাটমসফিয়ার থাকতে হবে আমাদের আইডিয়া শেয়ার করার জন্য। ক্লিয়ার মেসেজ থাকতে হবে, ইউজ সিম্পল অ্যান্ড ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ টু অ্যাভয়েড কনফিউশন। সিম্পল এবং ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করবো আমরা কনফিউশন দূর করার জন্য। রেগুলার ইন্টারাকশন, কমিউনিকেট ফ্রিকোয়েন্টলি থ্রু মিটিংস, ইমেইল অর মেসেজেস। আমরা সেই একসঙ্গে কমিউনিকেট করতে পারি কি, মেইলের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে বা জুম মিটিংয়ে আমরা করলাম। আর রেসপেক্ট অ্যান্ড ট্রাস্ট, প্রত্যেকে আমরা একে অপরের উপর একটা রেসপেক্ট রাখবো এবং ট্রাস্ট রাখবো, তাহলে আমাদের কাজের গতি ভালো থাকবে এবং আমরা জানবো যে প্রত্যেকটা ডিপার্টমেন্টই আমরা এই লক্ষ্য অর্জনের জন্য যে যার পক্ষ থেকে সেখানে আমরা আমাদের যতটুকু দেওয়ার আছে দিয়ে আমরা সেটা কাজটা হাসিল করবো আর কি। সো এই জন্য সবার প্রতি সবার রেসপেক্ট থাকবে, তাহলে আমাদের একটা হরিজন্টাল কমিউনিকেশন
আপনার সফল হবে। আচ্ছা, এক্সটার্নাল কমিউনিকেশন এবং ইন্টারনাল কমিউনিকেশন যদিও আমরা ফার্স্ট চ্যাপ্টার পড়ে আসছি, ওইটাই এক্সটার্নাল কমিউনিকেশন যখন কমিউনিকেশনটা হবে হলো আপনার অর্গানাইজেশনের বাইরে, হ্যাঁ, পার্টির সাথে, তখন সেটাই তো এক্সটার্নাল কমিউনিকেশন। এবং এই এক্সটার্নাল কমিউনিকেশনের মেথডগুলো কি, কিভাবে আমরা করতে পারি, এবং এই এক্সটার্নাল কমিউনিকেশনের এক একটা মেথডের এক একটা অডিয়েন্স আছে, এবং প্রত্যেকটা মেথডের উদ্দেশ্যগুলো কি আমরা একটু এক নজরে দেখলেই পারবেন, যেহেতু অলরেডি জানা আছে আপনাদের এটা। এক্সটার্নাল কমিউনিকেশন মিনস টু কমিউনিকেট উইথ এন্টাইটিস আউটসাইড দ্য অর্গানাইজেশন অফ এ বিজনেস, অর্গানাইজেশনের বাইরে। এবং এই আউটসাইডাররা কারা হইতে পারে? আমি এক্সটার্নালি আমার ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেট করতে পারি। ক্লায়েন্ট কাস্টমার তো অনেকটা একই। সাপ্লায়ার, আমার প্রোডাক্টের সাপ্লাই যারা দেয় তারাও বাইরের ডিস্ট্রিবিউটরস আমার, তারপর অডিটরস, রেগুলারিটরি এজেন্সিস। বাংলাদেশ ব্যাংক আমার এক্সটার্নাল কমিউনিকেশন, তার সঙ্গে আমার করা লাগতেছে। গভর্নমেন্ট এন্টিটিস, ল এনফোর্স এন্টিটিস, আদার বিজনেস অর্গানাইজেশন, অন্য বিরোধী দর্শন এবং কম্পিটিটরের সঙ্গে কথা বলাটাই হচ্ছে হলো আমার এক্সটার্নাল কমিউনিকেশন। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে হলো দ্য পারপাস অফ এক্সটার্নাল কমিউনিকেশন। আচ্ছা, অন্যকে ভিডিও অন রেখেছেন লিমন স্যার, আপনার পদক্ষেপ কামনা করছি। আচ্ছা, প্লিজ কাইন্ডলি একটু আপনারা ভিডিওগুলো অন করবেন, এটা খুব খারাপ দেখায়। আচ্ছা, আমি নিজে দেখি যারা যারা ভিডিও অন রাখছে, একটু তাহলে আমি চেষ্টা করে অফ করি আর কি। আহ, আচ্ছা, এটা কি আগে বলছিল নাকি? আচ্ছা, 10টা 29ই বলছে। আচ্ছা, আমি এখানে দেখি যাদের যাদের ভিডিও অন আছে আমি অফ করতে পারি কিনা। এখন তো দেখতেছি সবারই অফ। এখানে দেখাচ্ছে ভিডিও। আচ্ছা, ইউজার গেস্ট একজন আছেন, ওনার অফ নাই। রিমুভ, এইখানে তো ভিডিও অফটা ওনার অপশন পাচ্ছি না। আচ্ছা, এখন কি সবাই ভিডিও অফ করছে? কাইন্ডলি মেসেজ দিবেন, আমার তো মনে হচ্ছে এখন সবারই অফ। এখনো অফ না? এখনো আছে, বাট এইখানে আমি দেখতে পাচ্ছি না। আব্দুল কাদের ভাই, একটু কাইন্ডলি আপনাদের যাদের আছে নিজেরাও তো আপনারা অফ করতে পারেন। আব্দুল কাদের ভাই, আব্দুল কাদের ভাই, আপনি আর একটু নিজের পাশেও তো স্ক্রিনটা অফ করা যায়, সেটা নিজেই করলে সুবিধা হয় আমাদের জন্য। আচ্ছা, আব্দুল কাদের ভাইকে আমি পারতেছি না কেন? মানে এখানে দেখাচ্ছে না আব্দুল কাদের ভাই পার্টিসিপেন্ট হিসেবে। আচ্ছা, আব্দুল কাদের ভাই, হ্যাঁ হ্যাঁ, ওনার অফ ছিল, থ্যাংক ইউ। উনি মনে হয় পারেন নাই। আচ্ছা, আমি স্টপ করে দিচ্ছি, দেখি। হ্যাঁ, স্টপ করেছে। আর কেউ আছেন? আর তো মনে হচ্ছে না। আমি ওই শেষমেশ ওনার নামটা সার্চ দেওয়া, হয়তো বা ওখানে দেখাচ্ছিল না, বাট নামটা সার্চ দেওয়াতে তখন পাইলাম। আচ্ছা, আচ্ছা, আমি শুরু করি নাকি? তো অফই আছে। রিয়েলমি উত্তম, রিয়েলমি 5 লিখে সার্চ দিই, ওখানে অনেক সময় দেখা যাচ্ছে না এখন। ভাই, ক্যামেরা একটু আপনারা নিজেরাও যদি অফ না করেন, এটা তো আসলে খুবই বিরক্তিকর বিষয়। মানে এই ধরে ধরে আমি এইভাবে যদি অফ করতে যাই, তাহলে ক্লাস নিব কখন আর আপনাদের অফ করব কখন? এইখানে রিয়েলমি 513 এটা দেখাচ্ছে না। তারপর দেন আপনি আরেকজনের নাম বলছেন, উত্তম ভাই। উত্তম, উত্তম। আচ্ছা, উত্তম নামে সার্চ দিই। একটু কাইন্ডলি আপনারা এরপর থেকে দেখে নিয়েন একটু, নর্মালি কিভাবে, খুবই সিম্পল, পাশে কথা বলার যে জায়গায় সেই জায়গায় কিভাবে ভিডিওটা অফ করা যায়। উত্তম গেস্ট, আচ্ছা, উনি অফ করে ফেলছেন। সো একটু কাইন্ডলি যখনই জয়েন করবেন সঙ্গে সঙ্গে অপশনটা আসে, সঙ্গে সঙ্গে অফ করে দিন। প্ল্যাটফর্ম না এটা, আপনার নিজেরও তো পার্সোনাল একটা বিষয়, সবাই দেখে ফেলতেছে, খারাপ লাগে না? কোন পোশাকে পরে আছেন, কি পোশাকে পরে আছেন। আচ্ছা, ওকে। আচ্ছা, আমি শুরু করি।
হুম। এখন আসেন যে পারপাস অফ এক্সটার্নাল কমিউনিকেশনের পারপাসটা কি। তো এক্সটার্নাল কমিউনিকেশনের পারপাসটা হচ্ছে মেইনটেনিং গুড রিলেশনশিপ উইথ এক্সিস্টিং কাস্টমার্স। আচ্ছা, আমি দেখি এর পরের বারে ওই অপশনটা কোনো আছে নাকি, একটু ঘাটাঘাটি করতে হবে যে আমাদের এখানে যারা জয়েন করবে অটো ভিডিও অফ করা যায় কিনা, এরকম কোনো অপশন আছে কিনা। আগে থেকেই কিছু সিস্টেম করে রাখলাম, আমি তো আমারটা ভিডিও অফ করেই জয়েন করি, বাট অন্যদেরও পার্টিসিপেন্টও যেন সরাসরি ভিডিও না, মানে সে চালুই রাখতে যেন না পারে, এরকম কোনো অপশন আছে কিনা দেখি, এটা দেখতে হবে। তাহলে তখন আর এটা আমাদের প্রবলেম হবে না, যদি কোনো সিস্টেম করা যায় এটা। যেমন আগের বারে আমাদের অনেক সময় ভিডিও রেকর্ডটা থাকতো না, আরেকজন বলে দিত, তখন মিস হয়ে যেত। এখন এমন একটা সিস্টেম করছে যে অটো জয়েন করলেই আমাদের রেকর্ডটা শুরু হয়। আচ্ছা, এখন আসেন এটা আমি নেক্সট এতে দেখবো, যদি ওইরকম কোনো অপশন থাকে জুমে, তাহলে তো সম্ভব, আর না হলে আপনারা সবাই নিজেরাই একটু সিনসিয়ার হয়ে যাবে। আচ্ছা, দা পারপাস অফ এক্সটার্নাল কমিউনিকেশন, এক্সটার্নাল কমিউনিকেশনের পারপাসটা কি? মেইনটেনিং গুড রিলেশনশিপ উইথ এক্সিস্টিং কাস্টমার্স। আমি যদি কাস্টমারের সঙ্গে কথা না বলি, তাহলে তো আমার কাস্টমারের সঙ্গে রিলেশনশিপ ভালো থাকবে না। তারপর আমি আমার এক্সটার্নাল কমিউনিকেশন, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানালাম যে আম, আমাদের বই এত তারিখ থেকে আসতেছে। সো এটা একটা এক্সটার্নাল কমিউনিকেশন হতে পারে। বা আপনি আপনার কোনো রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ করছেন, তখন সেটা জানাতে পারে। বিল্ডিং অ্যান্ড মেইনটেনিং ব্র্যান্ড ইমেজ, ব্র্যান্ড ইমেজটা মেইনটেন, অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আমরা ব্র্যান্ড ইমেজ করি না, কমিউনিকেট উইথ স্টেক হোল্ডার্স। সো এইভাবে আমরা মানে এক্সটার্নাল কমিউনিকেশনের আমাদের পারপাস, আর আরো অনেকগুলো মেথড আছে, সেগুলো মেথডগুলো আমি একটু জাস্ট এক নজরে আপনার বলি। যেমন আপনার হচ্ছে হলো এক্সটার্নালি আমরা ডিরেক্ট কমিউনিকেশন করতে গেলে ডিরেক্ট মিটিং এর মাধ্যমে কিন্তু কমিউনিকেশন করতে পারি। এই ডিরেক্ট মিটিংটা কার সাথে হতে পারে? আমাদের একটা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আমাদের কোনো বিষয় নিয়ে কথা বলতে হবে, বা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে, আমরা কিন্তু গভর্নমেন্ট এন্টিটিসের সঙ্গে, বা সাপ্লাই চেইন এন্টিটিস, বা অডিটর রেগুলেটরি অথরিটিস, তাদের সাথে আমরা ডিরেক্টলি কথা বলতে পারি। এবং এটা উদ্দেশ্য কি হতে পারে? ফর্মাল ডিসকাশন, রিপোর্টিং, নেগোসিয়েশন হতে পারে। আমরা জেনারেল পাবলিকের সাথে কিন্তু আমাদের অ্যাডের মাধ্যমে কমিউনিকেট করতে পারি, যে কোনো কোম্পানি টিভিতে অ্যাড দিয়ে তার প্রোডাক্ট নিয়ে কথা বলতেছে না, এবং এই কথা বলার মাধ্যমে সে ক্লায়েন্ট বা কাস্টমার কালেক্ট করতেছে। তারপর আমরা ইমেল, নিউজ লেটার মাধ্যমে জেনারেল পাবলিকের সঙ্গে কথা বলতে পারি। হ্যাঁ, কোম্পানি ওয়েবসাইটের মাধ্যমে আমরা অডিয়েন্সের সঙ্গে যোগাযোগ করতে পারি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা করতে পারি। সো একটু দেখে নেবেন, এগুলো পারবেন, এটা এত বেশি ডিফিকাল্ট না। আর হাউ ডাস এক্সটার্নাল কমিউনিকেশন ওকার্স ইন ব্যাংক, ব্যাংকে এক্সটার্নাল কমিউনিকেশন কিভাবে ঘটে? তো ওই সেম ব্যাংকে কি করে, ব্যাংক ওয়েবসাইট ইউজ করে, ওয়েবসাইট ইউজ করার মাধ্যমে ব্যাংক তার প্রোডাক্ট সার্ভিস সেগুলো জানায়, ব্রাঞ্চ লোকেশন, কমনলি কিছু কোয়েশ্চেন থাকতে পারে সেটার উত্তর জানায়। মোবাইল অ্যাপসের মাধ্যমে ব্যাংক কমিউনিকেট করে, মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা কি ফান্ড ট্রান্সফার করতেছি, অ্যাকাউন্ট ম্যানেজ করতেছি। সোশ্যাল মিডিয়া, ব্যাংকের প্রত্যেকেরই একটা ফেসবুক পেজ থাকে, সেইখানে আমরা এই যে যেমন দেখলাম না, যে কিছুদিন আগে ইসলামী ব্যাংক, বা যখন কিছু ব্যাংক একটা ক্রাইসিসের মাধ্যমে যায়, তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু ব্যাংকগুলো তাদের পজিটিভ ব্র্যান্ড ইমেজগুলো তুলে ধরে। ইমেইল মার্কেটিং হইতে পারে, ব্যাংক সেন্ড টার্গেটেড ইমেইলস উইথ প্রমোশনস, এডুকেশনাল কন্টেন্ট অ্যান্ড সিকিউরিটি অ্যালার্টস এর মাধ্যমে। ট্র্যাডিশনাল চ্যানেলগুলো কি হতে পারে? ট্র্যাডিশনাল চ্যানেলগুলো ফোন ব্যাংকিং এর মাধ্যমে কমিউনিকেট করতে পারে, ব্রাঞ্চ কমিউনিকেশনের মাধ্যমে কমিউনিকেট করতে পারে, প্রিন্ট ম্যাটেরিয়ালস, পাবলিক রিলেশনশিপ, এইগুলোর মাধ্যমে আমরা কিন্তু কমিউনিকেট করতে পারি। হ্যাঁ। আচ্ছা, এক্সটার্নাল কমিউনিকেশন কি? এক্সটার্নাল কমিউনিকেশনের গুরুত্বগুলো কি? এক্সটার্নাল কমিউনিকেশন থেকে কতভাবে প্রশ্ন আসতেছে দেখছেন, 97তম 99 বিপিএতে এসছে। তাহলে এক্সটার্নাল কমিউনিকেশন গুরুত্ব, এগুলো ঘুরে ফিরে একই কথা। আপনি বিল্ডিং পাবলিক ট্রাস্ট, আপনি অ্যাড বা এর মাধ্যমে তো আপনি পাবলিক ট্রাস্টই করেন, বা যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি কমিউনিকেশন করতেছেন, তখন কিন্তু আপনি আহ, আপনার গল্পের আকারে যদি বলেন যে আপনার প্রোডাক্ট সম্পর্কে যখন দেখাচ্ছেন, আপনি সরাসরি কোথা থেকে কালেক্ট করতেছেন, সেগুলো কিন্তু পাবলিক ট্রাস্টই করবে। কাস্টমার রিলেশনশিপটা আপনার কিন্তু এর মাধ্যমে আহ, বাড়বে আর কি। আপনি কাস্টমারকে যখন মোবাইল অ্যাপের মাধ্যমে আহ, তাকে যে সুযোগটা দিচ্ছেন, তখন কি আপনার কাস্টমার রিলেশনশিপটা বাড়ছে না? না হলে তো সে অন্য কোনো ব্যাংকের এতে যাবে, আপনার যদি অ্যাপস না থাকে। রেগুলেটরি কমপ্লায়েন্স, ব্যাংকস মাস্ট কমিউনিকেট প্রপারলি। এই যে আমাদের বাংলাদেশ ব্যাংকের রেগুলেটরের সঙ্গে আমরা যদি ভালো কমিউনিকেশন না রাখতে পারি, তাহলে তো কোনো ঝামেলায় পড়লে আমরা কার থেকে উদ্ধার হব? ক্রাইসিস ম্যানেজমেন্ট, আমরা ক্রাইসিস ম্যানেজমেন্টে কুইক অ্যান্ড ক্লিয়ার কমিউনিকেশন হেল্পস ম্যানেজ পাবলিক রেসপন্স ডিউরিং ইমার্জেন্সিস। আমরা কিন্তু খুব দ্রুত যদি কোনো কিছু একটা সমস্যার সলভ করতে পারি, তাহলে সেটা তখন ক্রাইসিস ম্যানেজমেন্টে আমাদের সুন্দর কমিউনিকেশন তো লাগবেই, তাছাড়া হবে না। বিজনেস গ্রোথের জন্যও লাগবে।
ইন্টারনাল বিজনেস কমিউনিকেশন কি, হোয়াট আর দ্য মেথডস অফ ইন্টারনাল বিজনেস কমিউনিকেশন। তাহলে ইন্টারনাল বিজনেস কমিউনিকেশনটা ওই যে আমরা পড়লাম যে আমাদের কি বলে অর্গানাইজেশনের ভিতরেই যে কমিউনিকেশনটা হবে সেইটা হলো ইন্টারনাল কমিউনিকেশন। ইন্টারনাল বিজনেস কমিউনিকেশন ইজ অল কমিউনিকেশন দ্যাট ওকার্স ইনসাইড দ্য বিজনেস অর্গানাইজেশন, অর্গানাইজেশনের মধ্যে, সেটা এমপ্লয়ির মধ্যে হতে পারে, ম্যানেজার হতে পারে, এবং ইনসাইডার অফ দ্য বিজনেস হতে পারে। এখন ইন্টারনাল কমিউনিকেশন আমরা কিন্তু অনেকগুলো করতে পারি, সেটা হলো ওয়ান টু ওয়ান কথা বলার মাধ্যমে আমরা তারপর গ্রুপ মিটিং দিচ্ছি, আমরা সবাই মিলে কথা বলবো, সেটা ইন্টারনাল মিটিং। কেন আমাদের ডিপিএস কালেকশন ভালো হচ্ছে না, গ্রুপ কলের মাধ্যমে হতে পারে, সেটা জুমের মাধ্যমে হতে পারে, টেক্সট মেসেজ দেওয়ার মাধ্যমে হতে পারে, ইমেইলের মাধ্যমে হতে পারে, সোশ্যাল মিডিয়া চ্যাটের মাধ্যমে হতে পারে, অফিসিয়াল লেটার হতে পারে, ভিডিও কলের মাধ্যমে ইন্টারনাল কমিউনিকেশন হতে পারে। ইন্টারনাল কমিউনিকেশন কেন গুরুত্বপূর্ণ? ইন্টারনাল কমিউনিকেশন আপনি এটা ইজিলি বানায় লিখতে পারবেন যে একটা লক্ষ্য অর্জন করতে গেলে আপনাকে তো ইন্টারনালি কমিউনিকেট করতে হবে। তারপর আপনার এমপ্লয়ীদেরকে ডিরেক্ট করতে হবে, মোটিভেট করার জন্য আপনার ইন্টারনাল কমিউনিকেশন দরকার, ট্রেনিং করার জন্য ইন্টারনাল কমিউনিকেশন দরকার। সো এগুলোই তো আসবে। স্মুথ অপারেশন, প্রত্যেকটা কি বলে অর্গানাইজেশন স্মুথলি যেন চলে তার জন্য দরকার পড়বে এমপ্লয়ি কোঅর্ডিনেশন। সকল এমপ্লয়ি যেন একই লক্ষ্য অর্জনে, যে আমাদের এই বছর প্রফিট গোল এইরকম, সেই লক্ষ্য অর্জনটাতে যেন আম, নিয়ে কাজ করে, সেই জন্য দরকার পড়বে ফাস্টার ডিসিশন মেকিং। কুইক শেয়ারিং অফ ইনফরমেশন সাপোর্টস বেটার অ্যান্ড ফাস্টার ডিসিশনস। হ্যাঁ, আপনার বেটার এবং ফাস্টার ডিসিশনের জন্য আপনার একটা ইন্টারনাল কমিউনিকেশন দরকার। প্রবলেম সলভিং, টিমস ক্যান সলভ ইস্যুস কুইকলি থ্রু ক্লিয়ার ইন্টারনাল কমিউনিকেশন। একটা টিম আপনার যে কোনো কিছু আহ, আপনার ইন্টারনাল কমিউনিকেশন যদি না হয়, আপনি একটা কোনো প্রবলেমে পড়ছেন, সেই প্রবলেমের একটা ক্লায়েন্টের আপনি সলভ দিতে পারতেছেন না, তখন আপনি ম্যানেজারের সঙ্গে বা বড় কারোর সঙ্গে দ্রুত কথা বলে কিন্তু একটু জটিল প্রবলেম, তখন তার প্রবলেমটা সলভ করে দিলেন। এই জন্য তো ইন্টারনাল কমিউনিকেশন দরকার পড়বে। মোটিভেশনের জন্য দরকার পড়বে, পলিসি ইমপ্লিমেন্টেশনের জন্য, নতুন কোন একটা পলিসি নিয়ে আসছে সেটা বাস্তবায়ন করার জন্য তো ইন্টারনাল কমিউনিকেশন ছাড়া হবে না। সো এগুলো পারবেন। ফর্মাল এবং ইনফর্মাল কমিউনিকেশন ডিফারেন্সটা আমরা ডিফারেন্স পার্টে রাখছি, সেখানে দেখবো প্রস অ্যান্ড কনস। গ্রেপ ভাইন এবং ইনফর্মাল কমিউনিকেশন, মানে ইনফর্মাল কমিউনিকেশনটা আসলে কি? ইনফর্মাল কমিউনিকেশন মানে যেটা ফর্মালি না, যে অর্থাৎ মানে একটা ব্যাংকের মধ্যে আপনি হয়তোবা আহ, আপনাদের সাপোজ ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনে গিয়ে আপনারা বা একটা টাইমে, নির্দিষ্ট টাইমে আপনারা সবাই মিলে ইনফর্মালি আপ্যায়নের জন্য গেছেন। তাহলে আপ্যায়নের জন্য গিয়ে আপনি যখন আহ, গল্প গুজব করতেছেন, হ্যাঁ, সেটাই হলো ইনফর্মাল কমিউনিকেশন। হ্যাঁ, তো এই ইনফর্মাল কমিউনিকেশনের বিভিন্ন সুবিধা আছে, অসুবিধা আছে। যে আহ, আপনি যখন ফর্মালি না কথা বলে কোনো একটা পার্টিতে গিয়ে কথা বলতেছেন বা ক্যান্টিনে গিয়ে কথা বললেন চা খাইতে খাইতে, সেটাই হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশন। এবং এইটার প্রসটা সুবিধাটা কি? এটার সুবিধাটা হচ্ছে এখানে জুনিয়র থেকে শুরু করে সিনিয়র থেকে শুরু করে সবাই কিন্তু ভয় ডরহীন ভাবে কথা বলতেছে, রিলেশনশিপ বাড়তেছে, আইডিয়াটা ইজিলি জেনারেট হয়, বন্ডিংটা ভালো আসে। এগুলো হচ্ছে প্রস। আর কনস মানে অসুবিধাটা কি? এর মাধ্যমে কিন্তু দেখবেন যে একজন বলবে যে অমুক স্যার কিন্তু অমুক স্যারকে এই এই সুবিধা দিচ্ছে, বা অমুকে ভালো কাজ করতেছে না, বা এই যে আমরা কি বলি, তখন বাঙালি এক জায়গায় একত্রিত হলেই তো নিন্দা পরচর্চা হয়। তো তখন কি হয়, গুজব ছড়ায় বেশি। দেখা যাচ্ছে যে একটা বিষয় ম্যানেজার একজনকে শাস্তি দিছে, কিন্তু সেই শাস্তিটা আরেকজন বড় আকারে বলতেছে। তো এইরকম ভাবে যে কোনো কিছু গুজবটা, রিউমারটা বেশি স্প্রেড হয় ইনফর্মাল কমিউনিকেশনে। তো এই বা এটাকে আপনার গ্রেপ ভাইন কমিউনিকেশনও বলে। অনেক অনেক গুরুত্বপূর্ণ এই কমিউনিকেশনটা, ভালো করে পড়তে হবে। অনেক সময় আমাদের শর্ট নোট আকারে আসে। গ্রেপ ভাইন আর ইনফর্মাল কমিউনিকেশন, অর্থাৎ ইনফর্মাল কমিউনিকেশন যা, সেটাই গ্রেপ ভাইন কমিউনিকেশনটা। রেফার্স টু দ্য আনস্ট্রাকচার্ড অ্যান্ড আনঅফিসিয়াল নেটওয়ার্ক অফ কমিউনিকেশন। এইখানে কিন্তু কোনো স্ট্রাকচার নাই যে উপরে একজন প্রথমে কথা বলা শুরু করবে, তারপর কথাগুলো আমরা রেকর্ড করব বা এইরকম একটা আপনার ফর্মাল কমিউনিকেশনে অনেক কিছু মেথড থাকে না, একটা সিস্টেম থাকে। সেখানে আনঅফিসিয়াল নেটওয়ার্ক কমিউনিকেশন এক্সিস্ট উইদিন ওয়ান অর্গানাইজেশন একটা হতে, হোয়াইল ইট ক্যান বি এ ভ্যালুয়েবল সোর্স অফ ইনফরমেশন। এটা ভ্যালুয়েবল সোর্স অফ ইনফরমেশনের জন্য হতে পারে। এটার কিন্তু কিছু প্রস অ্যান্ড কনস আছে। প্রস হচ্ছে ওই যে কুইক মেসেজ শেয়ারিং, চা খেতে গেলেন খুব দ্রুত একটা মেসেজ শেয়ার হবে, সেভস টাইম, এটার কোনো ফর্মাল স্টেপস নাই, এটার পর এটা টাইমটা সেভ করে, রিলেশনশিপ বিল্ড আপ করে। চা খাইতে গেলেন আপনি, যখন একটা আলাদাভাবে ফর্মালি বাইরে ইনফর্মালি হচ্ছে, তখন কিন্তু রিলেশনশিপও বিল্ড হয়। ইনকারেজ ওপেননেস, এখানে মানুষ কিন্তু ভয় ডরহীন ভাবে কথা বলতে পারে, কিন্তু ফর্মাল কমিশনারি বা বড় স্যার আছে, সবাই তো সবার মতামত তুলতে পারে না। সাপোর্টস টিম ওয়ার্ক, এতে টিম ওয়ার্কটা বাড়ে আর কি। সো এইভাবে আমাদের ইনফর্মাল কমিউনিকেশনটা হয়। আচ্ছা, কনস অফ গ্রেপ ভাইন কমিউনিকেশন। গ্রেপ ভাইন কমিউনিকেশনের ত্রুটিটা কি? এইখানে হয় স্প্রেড রিউমার্স। এখানে কিন্তু গ্রেপ ভাইন কমিউনিকেশনে গুজবটা ছড়ায় বেশি। ওই যে আপনাকে বললাম না,
ক্রিয়েটস কনফিউশন। অনেক সময় একজন আরেকটা কথা বলছে, সে আরেকটা গিয়ে আরেকটা কথা লাগাই দিচ্ছে, তাহলে কনফিউশন ক্রিয়েট হবে। ল্যাক অফ কন্ট্রোল, এখানে কেউ কাউকে নিয়ন্ত্রণ করতে পারে না। রিডিউস প্রোডাক্টিভিটি, টু মাস ইনফর্মাল টক, বেশি যদি গল্প গুজব করেন তাহলে তো আপনার ওয়ার্কিং টাইমটা কমাই দিবে, সো প্রোডাক্টিভিটি তো আলটিমেটলি কমে যাবে। আর ইফেক্টস মোরাল, এটা নেগেটিভ গসিপ ক্যান হার্ট ফিলিংস অ্যান্ড রিডিউস মোটিভেশন। হ্যাঁ, নৈতিকতাকে, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলতেছেন তাহলে তো এটা ইফেক্ট মোরালসই করবে। হাউ টু লিসেন অ্যাক্টিভলি ইন এ বিজনেস কনভারসেশনে লিসেন, ওই একই কথা, স্টেপস অফ লিসেনিং এ আমরা কি জানি যে ভালোভাবে লিসেনিং এর জন্য গিভ ফুল অ্যাটেনশন লাগবে। আমি যদি চোখে চোখ রেখে কথা বলি তার মানে তো আমি লিসেনিং ভালো করতেছি। অ্যাভয়েড ইন্টারাপ্টিং, মানে সে কথা বলতেছে তাকে ইন্টারাপ্ট করা যাবে না, কোয়েশ্চেন আস্ক করতে হবে, ফিডব্যাক দিতে হবে, তাহলেই তো আপনার একটা আহ, উম, কি বলে লিসেনিংটা হবে। এই ছিল আমাদের বড কোয়েশ্চেন গুলো। আর এইখানে এটা আগের বছরের মানে সেম প্রশ্নই আছে, কিন্তু আগের বছরে আমরা ডিফারেন্স সেকশনটাও পার্ট এতে রাখছিলাম, তো এই জন্য এখানে স্লাইডে দেখছেন, এবং প্রশ্ন একটু কম বেশি মনে হতে পারে, বাট মূল জিনিসগুলো সেম বইয়েও দেওয়া আছে। এখন আমি জাস্ট শুধু খালি পিডিএফ থেকে আপনাদের ডিফারেন্স অংশটা গুরুত্বপূর্ণ সেটা একটু বুঝাই দেই। আর এরপরও আমরা ডিফারেন্স একটা ক্লাস আলাদা নিব। আর শর্ট কোয়েশ্চেনের জন্য তো আমাদের একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নিন, এবং ওইখানে আপনারা স্লাইড পিডিএফটা পাবেন, স্লাইড পিডিএফটাও দেখবেন। এখন একটু কাইন্ডলি সময় দিবেন, আমরা পিডিএফটা ওপেন করি, যেখান থেকে আমরা ডিফারেন্সটা পড়ব। আচ্ছা, এরপরে আমি আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটা নিব। কাইন্ডলি আমি আগে ডিফারেন্সটা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে মেসেজেও রাখতে পারেন, আগে ডিফারেন্সটা পড়া কমপ্লিট করি তারপর দেখছি। আচ্ছা, ভার্বাল কমিউনিকেশন এবং নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পিডিএফটা দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি মেসেজ দিবেন তো। হ্যাঁ, ভিডিও আপলোড দিব অবশ্যই আপু। পিডিএফটা দেখা যাচ্ছে কিনা, কালকেই আপলোড, আজকে রাতের মধ্যে দেখি যদি পারি, নাহলে কালকে সকাল 10টার মধ্যেই দিয়ে দিব। আচ্ছা, দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, এখন দেখেন ভার্বাল কমিউনিকেশন এবং নন ভার্বাল কমিউনিকেশনটা কাকে বলে, এবং কালকেই স্লাইড পিডিএফটাও দিয়ে দিব, টেনশন নিয়ে না। আচ্ছা, ভার্বাল কমিউনিকেশন আমরা কি বলছি, যেখানে স্পোকেন অথবা রিটেন ওয়ার্ডসটা ইউজ করব, মিডিয়াম মাধ্যমটা কি। আর নন ভার্বাল কমিউনিকেশন এই যে আপনারা শিখলেন, যেখানে বডি ল্যাঙ্গুয়েজ, তারপর ওই যে জেস্চার মানে ইশারার মাধ্যমে, ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে নন ভার্বাল কমিউনিকেশনটা হয়। তাহলে ভার্বাল কমিউনিকেশন এক্সাম্পল কি, ফোন কল হইতে পারে, মিটিং হইতে পারে, মিটিংয়ে আপনি কথা বলার মাধ্যমে, ইমেইলের মাধ্যমে, রিটেন ওয়ার্ডস, সো এটা ভার্বাল কমিউনিকেশন। আর নন ভার্বাল কমিউনিকেশন কি, এই যে স্মাইল, আই কন্টাক্ট, পশ্চার মানে বসার, কিভাবে বসছেন, দাঁড়াচ্ছেন কিভাবে। আচ্ছা, এবার আসেন ডাউনওয়ার্ড কমিউনিকেশন এবং আপওয়ার্ড কমিউনিকেশন। ডাউনওয়ার্ড কমিউনিকেশনে কি বললাম আমি, কমিউনিকেশনটা ডাউনওয়ার্ড কমিউনিকেশনে আপনার হচ্ছে হলো উপর থেকে নিচের দিকে নামবে। সেটা এই যে ডেফিনেশন, হোয়েন ইনফরমেশন ফ্লো ফ্রম টপ টু বটম অফ দ্য অর্গানাইজেশন দেন ইট ইজ নোন অ্যাজ ডাউনওয়ার্ড কমিউনিকেশন। এটা 21 আছে, বানানটা ও হবে, ভুল করা হয়েছে। আর আপওয়ার্ড কমিউনিকেশন, এটা যদি উপর থেকে নিচ হয় তাহলে নিচ থেকে উপরে যাবে, অর্থাৎ অফিসার প্রথমে সিনিয়র অফিসারকে জানালো, সিনিয়র অফিসার ম্যানেজারকে জানালো, ম্যানেজার তারপর জেলা পর্যায়ের কাউকে জানালো, সেটা হলো আপওয়ার্ড কমিউনিকেশন। কি দেখতে পাচ্ছেন না নাকি? আচ্ছা, তাহলে আপওয়ার্ড কমিউনিকেশন, এটা আপনারা ওই যে শর্ট কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেনের একটা ভিডিও আপনি দেখবেন, যে ওটা আমরা কোনো না কোনো পার্টে দিয়ে রাখছি, সেই পার্টে একটু কিউআর কোডটা স্ক্যান করে নেবেন। এই যে গুরুত্বপূর্ণ ফ্রি পিডিএফ ম্যাটেরিয়াল, এখানে একটা কিউআর কোড আছে, এই কিউআর কোডটা স্ক্যান করে নিন, তাহলে এখানে কিন্তু আমরা বিজনেস কমিশনের কেস স্টাডি, এমসিকিউ কুইজ, কিছু ইনফোগ্রাফিক ফ্রি পিডিএফ ম্যাটেরিয়াল রাখছি, সেখান থেকে দেখবেন। আর শর্ট কোয়েশ্চেনেরটা কোন চ্যাপ্টারে দিয়ে রাখছি যেন একটু দেখে নিন, কোনো না কোনো চ্যাপ্টারে কিউআর কোডটা দেওয়া আছে। আচ্ছা, এখন এটা আগে পড়ায় নেই, তারপর বলি। আর আপওয়ার্ড কমিউনিকেশনটা হচ্ছে যখন লোয়ার লেভেল এমপ্লয়িজ সেন্ড ইনফরমেশন টু এক্সিকিউটিভস দেন ইট ক্যান বি টার্মড অ্যাজ আপওয়ার্ড কমিউনিকেশন। ডাউনওয়ার্ড কমিউনিকেশন অবজেক্টিভস আর টু প্রোভাইড ইনফরমেশন এন্ড ইনস্ট্রাকশনস টু দ্য সাবঅর্ডিনেটস। সাবঅর্ডিনেটস মানে কি, নিচের যারা,
তাহলে আপনার বড় মানে স্যারেরা তো আপনাকে এই, তথ্য দিবে যে এই নতুন সার্কুলার আসছে বা আমাদের এই পলিসি চেঞ্জ হয়েছে এবং এই চেঞ্জ হয়ে আমরা কিন্তু এবছর এই লক্ষ্যমাত্রা ডিপোজিট কালেকশনের জন্য রাখছি, তোমাদের এইরকম ভাবে কাজটা করতে হবে। সো ইনস্ট্রাকশন দেওয়ার জন্য ডাউনওয়ার্ড কমিউনিকেশন। আর আপওয়ার্ড কমিউনিকেশন এইখানে তো কখনোই অফিসার কি গিয়ে সিনিয়র অফিসার বা ম্যানেজারকে গিয়ে ডিরেকশন দিতে পারবে? পারবে না। উনি বরং টু প্রোভাইড ফিডব্যাক টু দ্য সুপিরিয়র ইজ দ্য বেসিক অবজেক্টিভ অফ আপওয়ার্ড কমিউনিকেশন। উনি গিয়ে হয়তো বা বললো যে স্যার আমরা এই ডিপিএস কালেকশনের জন্য আমাদের যে রিলেশনশিপ বিল্ডিং এর কথা বলা হয়েছে, তো যেখানে আমাদের ফলো আপের কথা বলা হচ্ছে, তো আমরা যদি ফলো আপে তাদের সাথে ইমেইল বা মেসেজের মাধ্যমে ফলো আপ না করি, সরাসরি কথা বলি, কয়দিন পর পর ফলো আপ করব, এটা করলে কিন্তু আমাদের আমরা মাঠ লেভেলে কাজ করতেছি, এগুলো এগুলো করলে আমাদের ডিপিএস টা বাড়বে বা আমাদের এইগুলো করলে আমাদের এনপিএলটা কম হবে। তাহলে এইটা প্রথমে আপনি সিনিয়র অফিসারকে জানালেন, ক্রেডিট ডিপার্টমেন্টে, উনি আবার ম্যানেজারকে জানালো, ম্যানেজার আবার বড় কাউকে জানালো, তাহলে তার মানে ফিডব্যাক দিচ্ছে, কিন্তু তাহলে নিচের লেভেল থেকে উপরের লেভেলে যাচ্ছে। মাঠ পর্যায়ের দিক থেকে আপনি যদি আপওয়ার্ড কমিউনিকেশনটাও তো দরকার আপনার লক্ষ্য করে যান। মাঠ পর্যায়ের এমপ্লয়ীদের যদি আপনি কথা ঠিক মতো না শোনেন, তাহলে আপনি যখন পলিসি, তো তার কথা শুনেই তো তার মাঠ পর্যায়ে আছে, আপনাকে পলিসিগুলো নির্ধারণ করতে হবে, তখন তো পলিসি কাজ করবে না। আচ্ছা, মোটিভেশন ক্যান বি ইউজড ফর মোটিভেটিং এমপ্লয়িজ। ডাউনওয়ার্ড কমিউনিকেশনে তো ম্যানেজাররা তার কর্মীদেরকে মোটিভেট করে যে আমাদের এইটা টার্গেট, হ্যাঁ তুমি তো ভালোই করতেছো, আমরা এটা পারবো, টিম ওয়াইজ, এই যে মোটিভেশন করা। আর আপওয়ার্ড কমিউনিকেশনে অফিসার গিয়ে তো আর মানে সিনিয়র অফিসারকে মোটিভেশন দিতে পারবে না। সো সেখানে কোনো স্কোপই নাই। আচ্ছা, ইন্টারনাল কমিউনিকেশন এক্সটার্নাল কমিউনিকেশন আমরা যদি 9, 11, 12 পড়ে ফেলি, তার ইন্টারনাল কমিউনিকেশন এক্সটার্নাল কমিউনিকেশন ডিফারেন্সটা অলরেডি পেরে যাব। সেখানে সংজ্ঞা, তারপর ইন্টারনাল কমিউনিকেশন পার্টি, এক্সটার্নাল কমিউনিকেশন পার্টি, মেথড, এগুলো দিলে হয়ে যাবে। ফর্মাল কমিউনিকেশন ইনফরমাল কমিউনিকেশন কি? ফর্মাল কমিউনিকেশন হচ্ছে যখন হোয়েন কমিউনিকেশন টেক্স প্লেস থ্রু দ্য ফর্মাল অফিসিয়াল চ্যানেল, সেটা হচ্ছে ফর্মাল কমিউনিকেশন। আর এটা হলো ইনফর্মাল চ্যানেলের মাধ্যমে। ফর্মাল কমিউনিকেশন ইজ নট ফ্লেক্সিবল, আর এটা ফ্লেক্সিবল, মানে শিথিল। আর এখানে তো আর শিথিল নাই। ফর্মাল কমিউনিকেশন ইজ টোটালি কন্ট্রোল বাই দ্য ম্যানেজমেন্ট। হ্যাঁ, কখন হবে না হবে ম্যানেজমেন্টের সবকিছু দ্বারা কন্ট্রোল হবে। কিন্তু আর এটা ইনফর্মাল কমিউনিকেশন মানে ওই যে চা খেতে গিয়ে গল্প করা, তাহলে সেটা তো আর ম্যানেজ ওইরকম ভাবে কন্ট্রোল হয় না। আর এই ফর্মাল কমিউনিকেশনে কি ডকুমেন্টারি এভিডেন্স থাকে, কারণ সেখানে কে কি বললো না বললো সবকিছু কিন্তু কত তারিখে মিটিং হলো সেগুলো উল্লেখ থাকে। আর এইখানে কিন্তু নো ডকুমেন্টারি এভিডেন্স, একজন আরেকজন গুজব করছে, গল্প করছে, সেখানে কি ডকুমেন্ট থাকে? থাকে না। সো এই হলো ফর্মাল কমিউনিকেশন, ইনফর্মাল কমিউনিকেশন। এখানকার এই চ্যাপ্টারের ডিফারেন্স গুলো খুবই খুবই গুরুত্ব সহকারে পড়বে, এখান থেকে ডিফারেন্স থাকার সম্ভাবনা থাকে। দেখেন এই যে 96 বিপিতে ফর্মাল কোশ্চেন, ইনফর্মাল কোশ্চেন ডিফারেন্স আসছে। ডাউনওয়ার্ড আপওয়ার্ড কমিউনিকেশনের ডিফারেন্স আসে নাই, বাট এই যে ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন 7 বিপিএতে আসছে। 6 বিপিএতে আমরা দেখতেছি যে হরিজন্টাল কমিউনিকেশন ভার্সেস আপওয়ার্ড কমিউনিকেশন আসছে। আম, তারপর এগ্রিমেন্ট ভার্সাস কন্ট্রাক্ট 6 বিপিএতে আসছে। এগ্রিমেন্ট বলতে নট অলওয়েজ লিগালি ফোর্সেবল, বাট কন্ট্রাক্ট হয়ে গেলে তখন অলওয়েজ লিগালি ফোর্সেবল। কারোর সাথে আমার চুক্তি হয়েছে, তখন কিন্তু আমার কাগজ কলমের মাধ্যমে লিগালি এটা আমি ইনফোর্সেবল করতে পারবো। এগ্রিমেন্ট মে বি ভার্বাল আর ইনফর্মাল হইতে পারে। আর কন্ট্রাক্ট নর্মালি কি রিটেন এবং ফর্মালি হয়। ভার্টিক্যাল কমিউনিকেশন এবং হরিজন্টাল কমিউনিকেশন কি? হরিজন্টাল কমিউনিকেশনের সংজ্ঞা কিছুক্ষণ আগে আমরা পড়লাম যে ইট মুভ সাইড ওয়েজ বিটুইন সেম র্যাঙ্ক পিয়ার্স, মানে একটা অর্গানাইজেশনের সেম র্যাঙ্কের মধ্যে কমিউনিকেশনটা হলো হরিজন্টাল কমিউনিকেশন। আর ভার্টিক্যাল কমিউনিকেশনে এটা আপওয়ার্ড থেকেও হইতে পারে, ডাউনওয়ার্ড থেকেও হইতে পারে। ইট মুভস আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড অ্যাক্রস র্যাঙ্কস। আচ্ছা, অথরিটি গ্যাপ, ইট ওকার্স বিটুইন ডিফারেন্ট লেভেলস অফ অথরিটি। এখানে কিন্তু ওই যে যেহেতু উপর লেভেল নিচের লেভেল মানে ডিফারেন্ট লেভেল অফ অথরিটি। আর এইটা ইট ওকার্স বিটুইন পিপল উইথ ইকুয়াল অথরিটি। ওই যে ইকুয়াল আমরা কিছুক্ষণ আগে হরিজন্টাল কমিশন শিখলাম, যে প্রোডাকশন ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার। ভার্টিক্যাল কমিশন, এই সোনালী ব্যাংক ম্যানেজিং ডিরেক্টর সেন্ডস অর্ডার পাঠালো, হ্যাঁ, ম্যানেজারের কাছে। আর টু ব্রাঞ্চ ম্যানেজার ডিসকাস লোন রিকভারি স্ট্র্যাটেজিস হরিজন্টাল কমিশনের এক্সাম্পল হতে পারে। সো এইভাবে কমিউনিকেশন ডিফারেন্স গুলো খুব ভালো করে মুখস্থ করে ফেলবেন। আর শর্ট কোয়েশ্চেন গুলো পড়বেন। শর্ট কোয়েশ্চেনের তো একটা শর্ট নোট দেওয়া আছে। আর যদি এগুলো বের করতে সমস্যা হয় আমি দেখি, একটু সময় দেন খালি। আমরা তো জিনিসগুলো প্রিপেয়ার করতেছি, সময় লাগছে। আমরা আপনাদের ওই গুগল ড্রাইভ লিঙ্কটাও দিয়ে দিব। আর এই দুইটা চ্যাপ্টারের উপর আমাদের এমসিকিউ কুইজ আছে, ওই গুগল ড্রাইভ লিঙ্ক থেকে এমসিকিউ কুইজটা দেখে নেবেন। আর পাশাপাশি আমরা আরো কিছু এমসিকিউ কুইজ গুগল এমসিকিউ এর মাধ্যমে দিব। সেখানে আপনারা এমসিকিউ দেওয়ার মাধ্যমে নিজেদের অন্য সাবজেক্টগুলোতে আমরা অলরেডি দিয়ে দিয়েছি, ইকোনমিক্স, এমএফএস, অ্যাকাউন্টিং ফার্স্ট চ্যাপ্টার, মানে ক্লাসগুলো হয়ে যাওয়ার পর আমরা কালকে ইনশাল্লাহ আগামী 2-3 দিনের মধ্যে ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টারের উপর এমসিকিউ কুইজ দিব। আপনারা ওই এমসিকিউ কুইজগুলো একটু দিবেন, তাহলে বুঝবেন যে আপনার কনসেপ্ট ক্লিয়ার কিনা, বা পড়াটা দ্রুত মুখস্থ হবে, কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, কেস স্টাডিতে ইজি হবে। সো ওগুলো আমরা দিয়ে দিব আপনাদেরকে, মানে পড়াটা ইজি করার জন্য, মুখস্থটা সহজে যেন মুখস্থ থাকে, কোনো টপিকস মাথায় থাকে এই জন্য।
সো এখন কারো কোনো কিছু বলার থাকলে মেসেজ দিতে পারেন। আর কেস স্টাডি আমরা এটা নিয়ে চিন্তা করেন না, আমরা কেস স্টাডিটা একটা ক্লাস নিব, এটা এই মাসের শেষ যাক, অগাস্ট যাক, সেপ্টেম্বর মাসে আমরা ক্লাসটা নিব। আমরা হচ্ছে মূল যেই নাম্বারগুলো, নাম্বার তো সেম, আমাদের 80 মার্কস আরো হলো, আরো জায়গা আছে। 20 মার্কস কেস স্টাডিটা নিয়ে আমরা এত মাথামাতি না করে আগে আপাতত এই জিনিসগুলো, বড কোয়েশ্চেন 40 মার্কস, ডিফারেন্স 10 মার্কস, তারপর শর্ট নোটস 20 মার্কস, এইখানে তো আমার 77 মার্কস যেন ভালো করে, এখানেই আমি ভালো করে দিতে পারলে এখান থেকেই আমার প্রায় 40 মার্কস বা 45 মার্কস পাস চলে আসবে। আর কেস স্টাডি 20 মার্কস তো পরে, ওটা মোটামুটি একটা লামসাম লিখতে পারলেও হবে, এটা তো কমন পাওয়া যাবে না। তারপর আমরা এটা নিয়ে আলাদা ক্লাস করব, এটা নিয়ে করবো, ওরিড হওয়ার দরকার নেই। আগে যেগুলোতে সহজ করে ইজিলি মার্কস পাওয়া যাবে সেগুলো আমরা ফলো করি। সো এই ছিল আজকের ক্লাস। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি আপনাদের কথা বলার সুযোগ করে দিচ্ছি, আনমিউট করে বলতে পারেন এবার, নাহলে আমি ক্লোজ করে দেবো ক্লাসটা। রেকর্ডটা আজকে যদি পারি দিয়ে দিব, নাহলে কালকে দিয়ে দিব। 2 নম্বর কোয়েশ্চন বলতে রিটেন 2 নম্বর কোয়েশ্চেন না কোনটা? ব্রড কোয়েশ্চেন 2 নম্বর না ডিফারেন্সের 2 নম্বর কোয়েশ্চেন? মেসেজ দিতে পারো। ব্রড কোয়েশ্চেন, ওকে। আচ্ছা, এইখানে বলছে এটা খুবই সিম্পল। এইখানে বলছে যে বিজনেস, আমরা নর্মালি কি বিজনেস কমিউনিকেশনের মাধ্যম শিখলাম যে নর্মালি আমরা জানি যে একটা অফিসিয়াল যখন আপনি কমিউনিকেট করেন তখন কিন্তু লেটারের মাধ্যমে কমিউনিকেট করেন। তো প্রশ্নটা বলে দিছে যে বিজনেস কমিউনিকেশন ডাজ নট মেয়ারলি মিন রাইটিং, মানে বিজনেস কমিউনিকেশনের মধ্যে কমিউনিকেট করতে গেলে খালি চিঠি লিখেই কমিউনিকেট করতে হবে এমন না, সেইখানে আরো কিছু মডিউল আছে, মানে সরি মডেল আছে কমিউনিকেশন করার, সেগুলোই বলো। তো খুবই সিম্পল। তাহলে চিঠি ছাড়া আপনি আর কিসের মাধ্যমে কমিউনিকেশন করতে পারেন? ইমেইলের মাধ্যমে করতে পারেন। ফর্মাল রিপোর্টস, আপনি কোনো কিছু একটা, আপনাকে বললো হেড অফিস থেকে যে আমাকে রিপোর্ট পাঠাও গত 3 মাসে তোমার এনপিএল এর কি অবস্থা, বা ডিপোজিটের কি, কালেকশনের কি অবস্থা, বা তো এটার কি বলে ডিটেলসে আমাকে জানাও, তোমাদের কি কি কারণে ডিপিএস তোমরা পারতেছো না, কি কি সমস্যা হচ্ছে, সেটা আপনি রিপোর্টের মাধ্যমে কমিউনিকেশন করলেন। হ্যাঁ, আপনি ইমেলের মাধ্যমে কমিউনিকেশন করলেন, আপনি মিটিং এর মাধ্যমে কমিউনিকেশন করলেন, চিঠি লেখা ছাড়া, এগুলো বলতেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি কমিউনিকেশন করলেন, বিজনেস লেটারের মাধ্যমে করলেন, ইন্টারনাল কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে করলেন, সবকিছু এই যে আমরা পড়ে ফেলছি। এটা তো খুবই ইজি, মনে হয় বুঝতে পারার কথা এখন, নাকি না আরো এক্সপ্লেন করতে হবে? ক্লিয়ার, থ্যাঙ্কস ডিয়ার। আচ্ছা, ওকে। তো ঠিক আছে, তাহলে সবার জন্য রইল শুভকামনা, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। আসসালামু আলাইকুম।